বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবিকে আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সরকারি দপ্তরে তদবিরের অভিযোগ এনেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মির্জা ফখরুলের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই এবিএম মোশাররফ হোসেনের কাছে যাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে বিএনপির নিরপেক্ষ সরকার গঠনের দাবির মধ্যে আরেকটি ১১ ইঙ্গিত দেখছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আমি আপনি যে বক্তব্যটা নাহিদ ইসলাম বলেছে, আমি মনে করি টোটাল রাজনৈতিক দলগুলির যে সেন্টিমেন্ট বা আকাঙ্ক্ষা তার সাথে একটি চরম রসিকতা ছাড়া আর কিছুই নাই। কারণ আপনি জানেন 111 সরকার গঠিত হয়েছিল সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার বিপরীতে, অর্থাৎ একটি বিরাজনীতিকরণ বাংলাদেশ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে তৎকালীন সামরিক এবং বিদেশি শক্তির সহায়তায় 111 সরকার তৈরি হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, বর্তমান সরকার কি কোনো বিদেশি অথবা কোনো বিশেষ শক্তির সমর্থনে কি এই সরকার? নো, এই সরকার আজকে বাংলাদেশে ক্ষমতায় এসেছে আপামর জনসাধারণ এবং রাজনৈতিক শক্তিগুলির সম্মতিতে। সুতরাং 111-এর সাথে এই সরকারের তুলনা করা আমার মনে হয় এই সরকারের যে কর্মপন্থা এবং আগামী দিনের যে আমার আকাঙ্ক্ষা তার সাথে একটি তামাশা ছাড়া আর কিছুই নয়। বরং আজকে যেই বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাপারে যে প্রতিক্রিয়াটা উপদেষ্টা নাহিদ ইসলাম দিয়েছেন, আমরা এমনি একটি আমরা প্রতিক্রিয়া দেখেছিলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যখন বিএনপির মহাসচিব জনমানুষের পক্ষে কথা বলেছিল, মানুষের ভোটের অধিকার কথা বলেছিল, মানবাধিকারের পক্ষে বলেছিল, তখনও কিন্তু ওবায়দুল কাদের বলেছিল যে ফখরুল্লাহ আরেকটি 111 তৈরি করতে চায়। অর্থাৎ নাহিদ ইসলাম এবং ওবায়দুল কাদের বক্তব্যের মধ্যে অনেকটা আমরা সাদৃশ্য লক্ষ্য করি। আমার মনে হয় এই অবস্থা থেকে সরে এসে মানুষের জন আকাঙ্ক্ষা আগামী দিনে একটি গণমানুষের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কথা তুলেছেন। আমি একটু জনাব আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না, বিএনপি মহাসচিবের এই দাবি কিভাবে খণ্ডন করবেন আপনারা, অথবা আপনার কাছে যদি জানতে চাই যে সরকার কি নিরপেক্ষ থাকতে পারছে? হ্যাঁ, ধন্যবাদ। সরকার নিরপেক্ষ থাকতে পারছে না এই দাবির সাথে আমি একমত নই। আমি যদি বলি যে যদি নিরপেক্ষ না থাকে তাহলে সরকার বিএনপির পক্ষ অবলম্বন করেছে। কারণ আমরা যে বিষয়টা সবসময় দেখে আসছি, এই গণঅভ্যুত্থানের পর থেকেই ছাত্ররা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সাথে সম্পৃক্ত যারা গণঅভ্যুত্থানের সপক্ষ শক্তি ছিল, শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর বাধার সামনে তাদের একটি সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা যদি প্রথম বলি যে জাতীয় সরকারের ধারণাটা এটা বিএনপিরই ছিল। এটা যখন গণঅভ্যুত্থানের আগে বিএনপি সবসময় জাতীয় সরকারের কথা বলতেন, গণতন্ত্র মঞ্চ জাতীয় সরকারের কথা বলতেন। কিন্তু সত্যিকার অর্থে যখন একটি গণঅভ্যুত্থান ঘটলো তখন বিএনপি কিন্তু এই জাতীয় সরকারটাকে অস্বীকার করলেন এবং তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে একচ্ছত্রভাবে নিজেরাই ক্ষমতা আসার পথ সুগম করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, যখন রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে বিএনপির সাথে ঐক্যমত্যের প্রয়োজন হলো তখন বিএনপি সরাসরি ঘোষণা দিয়ে দিল যে না, তারা আসলে রাষ্ট্রপতির অপসারণ চায় না এবং তারা বিদ্যমান সংবিধানকে বহাল রাখতে চায়। তৃতীয়ত, আমরা যদি দেখি যে আমরা যখন আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রশ্নে, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ প্রশ্নে বিএনপি সবসময় যে অবস্থান নিয়েছে এবং বিএনপি অবস্থানের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, একই সাথে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া যথাযথভাবে শুরু করা যাচ্ছে না। চতুর্থত, আমরা যদি বলি যে জুলাই রেভলিউশনের যে প্রোক্লেমেশন অথবা জুলাই রেভলিউশনের ঘোষণাপত্র বিএনপি এবং অন্যান্য দলগুলোর সাথে মিলে সব সমন্বয়কে মিলে যখন ঘোষণাপত্র দিবে বলে প্রস্তাব দিয়েছে এবং তখন দেখা যায় বিএনপি সরাসরি গিয়ে প্রধান উপদেষ্টাকে না করে এসেছে যে না, এটা কোনোভাবে ঘোষণা হতে দেওয়া যাবে না। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র শেষ পর্যন্ত যদিও ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে এবং সেটা তো এখন একটা বড় স্টেক কিন্তু বিএনপি। তাছাড়া আমরা যদি দেখি যেটা নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে সরকার গঠনের আগেই অ্যাটর্নি জেনারেল, সরকার গঠনের আগেই প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি সরকার গঠনের পরে এবং অন্যান্য যে পদগুলোতে আমরা দেখেছি যে বিএনপির মনোনীত ব্যক্তিরা কিন্তু সেখানে অবস্থান করেছে। একই সাথে আমরা যদি ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিই
এই সরকারে কিন্তু সব দলের প্রতিনিধিত্ব উপদেষ্টাদের আছে। মধ্যে কিন্তু আমরা যদি বলি যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে তদবির করছে। আমি যদি একটু এবিএম মোশাররফ হোসেনের কাছে জানতে চাই যে এটি কি আসলে বিএনপিকে ইঙ্গিত করছে কিনা এবং কেন তদবির করছে দলগুলো? না, আপনি দেখেন, আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারটা একটা নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেই আগামী দিনে সবার আকাঙ্ক্ষিত একটি নির্বাচন তারা আয়োজন করবেন। কিন্তু আমরা যদি প্রশ্ন করি, এই আন্দোলন আপনারা সবাই বলেন এই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। সেখানে ছাত্ররা যেমন একটি পার্ট, রাজনৈতিক শক্তিগুলি একটি পার্ট। সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩ জন কিন্তু ইতিমধ্যে এই সরকারে থেকে তারা কিন্তু পলিসি মেকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু তাই না, আমরা দেখি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা যখন যা কিছু ডিমান্ড করে এই সরকার কিন্তু তা পালন করে। এবং শুধু তাই না, আরেকটি যে এই সরকারের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্রটার উপর আরেকটি নতুন ভাবে আরেকটি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তাদেরই পৃষ্ঠপোষকতায়, তারই ছত্রছায়ায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা রাজনৈতিক দলের বিরুদ্ধে না, যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেই দল যদি হয় সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের সহযোগিতায়, প্রশ্নটা কিন্তু সেখানে। আপনি যদি রাজনীতি করতে যান তাহলে অবশ্যই আপনার উপদেষ্টা থেকে আপনি নিজেকে পদত্যাগ করে আপনি জনতার কাতারে গিয়ে রাজনীতি করেন, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি আজকে দেখবেন যে কোন উপদেষ্টারা এই বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছে, তারা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারাই কিন্তু আজকে প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা মনে করি তাদের যে নিরপেক্ষ দায়িত্ব পালন করা, যেটা ওত তারা নিয়েছে, সেই ওতের পরিপন্থী ভাবে তারা নানা মন্তব্য করছে, নানা বক্তব্য দিচ্ছে, যেটা আমরা মনে করি সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট সেটা আজকে ব্যর্থ হচ্ছে বলে আমরা মনে করি। যার কারণে মোশাররফ হোসেন, যদি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই এর মধ্যে, যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারাও বিএনপি মহাসচিবের বক্তব্যের কিন্তু কড়া সমালোচনা করেছেন, যেমনটা আমরা আসলে দেখেছি। বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা মুখোমুখি দাঁড়াচ্ছে কিনা? না, এটা আমরা মুখোমুখি আমরা মনে করি না। আমরা মনে করি তাদের যেই দায়িত্ব, তাদের যেই ফ্রেমওয়ার্ক আছে, মানে বিজনেস অব রুলস আছে, সেইটা যদি তারা মেনটেন করে আমার মনে হয় কোনো মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নাই। বরং তারা তাহলে যদি রুল অফ বিজনেস মতো তারা দায়িত্ব পালন করে, আমার মনে হয় রাজনৈতিক দল তাদের বক্তব্য দেবেই। কারণ রাজনৈতিক দল তো হলো সরকারের ভুল ত্রুটি সংশোধন করে তাকে সঠিক পথে পরিচালনা করা, সেইটা হলো সকল রাজনৈতিক দলের লোক। আজকে আপনি দেখেন, এখানে আমি দেখেছি যে প্রতিনিধি এখানে নাগরিক কমিটি থেকে এসেছে, উনি সরাসরি বিএনপিকে দায়ী করেছে। আজকে আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি যে ছাত্ররা যে ডিমান্ডটা করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ডিমান্ডটা করছে, রাজনৈতিক দলের মতামতকে তো এখানে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এখানে আছে, তাদের যে প্রত্যাশিত যে ডিমান্ড, সেই ডিমান্ডই আজকে সরকার বাস্তবায়িত করছে। এই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছি না। অথচ ছাত্ররা, আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই। বিএনপির নিরপেক্ষ সরকার গঠনের দাবির মধ্যে আরেকটি ১১ ইঙ্গিত আসলে দেখছেন আপনারা, এমনটি বলা হয়েছে। এটার কারণ সম্পর্কে জানতে চাই, কেন আপনারা ১১ ইঙ্গিত দেখতে পাচ্ছেন? না, এখন একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের সহকর্মী সহবক্তা যে প্রসঙ্গটি অবতারণা করলেন, যে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যেটা দেখিয়েছি, একটি দাবিও বাস্তবায়িত হয়নি। আমরা জাতির স্বার্থে, এই গণঅভ্যুত্থানের স্বার্থে, আমরা যেই জাতীয় ঐক্যমত্যের স্বার্থে যে দাবিগুলো করেছিলাম, কোনো দাবি কিন্তু বাস্তবায়িত হয়নি। এবং কেন হয়নি উনিও খুবই স্পষ্ট করে বলেছেন, সেই দাবি বাস্তবায়িত হয়নি বিএনপির কারণেই। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই স্পষ্ট করে বিবিসি বাংলাকে বলেছেন যে তারা কেন ছাত্রদের দাবির সাথে একমত হয়নি ৫ আগস্ট পরবর্তী সময়ে। এখন মূল বিষয়টা হলো যে আসলে এই সরকার আসলে কারা চালাচ্ছে? সরকার তো ছাত্ররা চালাচ্ছে না। এখানে সরকার একটা বড় প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের মাত্র ৩ জন প্রতিনিধি আছে, এর মধ্যে একজন দপ্তরবিহীন। তা আপনার কি মনে হয় যে এখানে এত বড় গভর্নমেন্টের ভিতরে একজন আইসিটি মিনিস্টার এবং স্থানীয় সরকার মন্ত্রী পুরো সরকারের সব সিদ্ধান্ত বাস্তবায়ন করছে? যদি করে থাকে তাহলে তো রাষ্ট্রপতি থাকতো না এই পদে। যদি করে থাকতো তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংস্কার হতো। যদি করে থাকতো রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান, আপনি বিসিবি বলেন, বাফুফে বলেন, কিংবা রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানের নিয়োগ আসলে কারা দিচ্ছে, সেগুলো যদি আপনারা দেখেন তখন বুঝতে পারবেন যে আসলেই আমরা মনে করছি যে আমাদের ছাত্র প্রতিনিধিরা এই সরকারকে চেক দেওয়ার জন্য, সরকারকে চাপে রাখার জন্য, সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য সরকারে আছে।
মূলত তারা সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করছে। বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার যে দাবিটা সেটা কি যৌক্তিক নয় বলে মনে করেন? জাতীয় নাগরিক কমিটি আসলে কত দিনের মধ্যে নির্বাচন চায়? আমরা গণপরিষদ নির্বাচন চাই, কারণ বর্তমানে যে সংবিধান আছে, সংস্কার কমিশন যে প্রস্তাব দিচ্ছে, এই সংবিধান আলোকে ভবিষ্যতে ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো গঠন করা সম্ভব নয়। আমরা চাই যে গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আপামর মানুষ একটি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করে নতুন একটি সংবিধান প্রণয়ন করবেন, সেই সংবিধান আলোকে পরবর্তীতে সরকার গঠিত হবে। আমরা তো নির্বাচনের বিপক্ষে নয়, কিন্তু আমরা গণপরিষদ নির্বাচনের পক্ষে। অবশ্যই এই জায়গায় জাতিকে ঐক্যমত্য হতে হবে যে আমাদের যেই সংবিধান 2013 সালে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ক্ষমতায় এসে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, সেই সংবিধান দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। সেই সংবিধান দিয়ে আসলে আমরা নতুন রাষ্ট্র পেতে পারবো না। আমরা চাচ্ছি যে আমরা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব যে সংবিধান, সেই সংবিধান কোনো সংসদে পাশ হতে পারে না। সংসদ সংবিধান করতে পারে না, সংসদ সংবিধান সংশোধন করতে পারে কেবল। আমরা চাচ্ছি যে গণপরিষদের আমি একটু এবিএম মোশাররফ হোসেনের কাছে যেতে চাই, আপনার প্রতিক্রিয়া জানবো। না, এখানে যে কথাটি বলা হচ্ছে সংবিধান, আপনি এখানে যদি যে নাগরিক কমিটির যে প্রতিনিধি এখানে উপস্থিত আছেন উনি বলেছে সংবিধান উনি মানেন না, তাইলে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার আছে উনি কোন সংবিধানের আলোকে শপথ নিয়েছেন? তখন তো তাদের উচিত ছিল এই সংবিধানের আওতায় শপথ না নিয়ে শহীদ মিনারে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জনতার সম্মুখে শপথ নেওয়া। তারা সাংবিধানিক কাঠামো মেনে নিয়ে আজকে যদি সংবিধানের বিরুদ্ধে কথা বলে তাহলে এই বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তার কি অস্তিত্ব থাকে? তাকে সংবিধান মেনে যখন তারা নিয়েছে এই সংবিধানের আলোকেই তাদের কথা বলতে হবে। যার কারণে আমরা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি অপসারণের যে ব্যাপারটি বলেছে যে আপনার রাষ্ট্রপতি যদি অপসারণ করা হয় তাহলে এর পরবর্তী স্টেপ কি, কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? সেটা কি আমাদের কনস্টিটিউশনে কোনো সিস্টেম আছে? নিশ্চয়ই কোনো সিস্টেম নাই। সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে এবং অন্য কোনো শক্তি এই সুযোগ দিয়ে বাংলাদেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা জারি করতে পারে। যার কারণে আমরা সবসময় সাংগঠনিক বিএনপি যে 15.5 বছর আন্দোলন করেছে আপনি দেখবেন আমরা সবসময় সাংবিধানিক কাঠামোর আওতায় স্পষ্ট। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা আরো বিস্তর আলোচনা করতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।